হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনচ্যাপ্টার তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকের ভিডিওটা হচ্ছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিয়ে। তো এর আগে যে ইন্ডিয়ান পলিটি ভিডিওটা ছিল, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে এসো, এবং আমরা চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, ঠিক আছে? চলো দেখে যাওয়া যাক নাগরিকত্ব বা সিটিজেনশিপ। তো এই নাগরিকত্ব বা সিটিজেনশিপ সংবিধানের কোন পার্টে রয়েছে বা অধ্যায় রয়েছে? পার্ট 1 নয়, এটা 2 হবে, ঠিক আছে? পার্ট 2 বা অধ্যায় 2 বা পার্ট 2 তে রয়েছে সংবিধানের এই নাগরিকত্ব সম্পর্কে, ঠিক আছে? আর কত নং ধারা থেকে কত নং ধারা রয়েছে এই সিটিজেনশিপ বা নাগরিকত্ব যে ধারাগুলো রয়েছে, সেটা 5 থেকে 11 নং ধারায় রয়েছে এই নাগরিকত্ব বা সিটিজেনশিপের ধারাগুলো, ঠিক আছে? তো চলো দেখে যাক কিছু কি পয়েন্ট রয়েছে। যখন একজন ব্যক্তি কোনো রাজনৈতিক ভূখণ্ডের স্থায়ী বাসিন্দা রূপে ওই ভূখণ্ডের একজন স্বীকৃত আদিবাসী প্রাপ্য সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করেন, তখন তাকে ওই ভূখণ্ডের নাগরিক বলা হয়। তো এর মধ্যে কি বোঝা আছে দেখো, যখন একজন ব্যক্তি কোনো রাজনৈতিক ভূখণ্ডের, অর্থাৎ রাজনৈতিক ভূখণ্ড বলতে কোনো কোনো একটি ভূখণ্ডের ধরে নিতে পারো, কোনো একটি ভূখণ্ডের স্থায়ী বাসিন্দা রূপে, যখন স্থায়ী বাসিন্দা রূপে সেখানে অবস্থান করে, বাসস্থান করে, এবং ভূখণ্ডের একজন শিক্ষিত আদিবাসী রূপে সমস্ত যখন সেই ভূখণ্ডে যারা রয়েছে, ঠিক আছে, সেই ভূখণ্ডে যারা রয়েছে তাদের সুবিধা যেরকম পায়, ঠিক আছে, পেয়ে থাকে ভূখণ্ডে যারা আদিবাসী, সেরকম সেম সুযোগ সুবিধা যদি কোনো নাগরিক পেয়ে থাকে, তাহলেই কিন্তু তাকে সেই এলাকার ভূখণ্ডের নাগরিক হিসেবে ধরা হবে, সেই ওই ভূখণ্ডের নাগরিক হিসেবে ধরা হবে। তবে নেক্সট পয়েন্ট, ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের কথা রয়েছে, যেটা গৃহীত হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে এই একক নাগরিকত্বের ধারণাটা? ইউনাইটেড কিংডম বা ইউকে থেকে। ইউনাইটেড কিংডম, ইউকে বা ব্রিটেন থেকে, যেটি পারো না কেন, সে এখান থেকে কিন্তু একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে, সিঙ্গেল সিটিজেনশিপ কিন্তু ধারণাটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে। তারপরে 1955 সালে ভারতীয় পার্লামেন্ট পাশ হয়। ভারতীয় পার্লামেন্টে পাশ হয় 1955 সালে ভারতীয় যে নাগরিকত্ব আইন। ভারতীয় নাগরিকত্ব আইন তাহলে কবে পাশ হয়? 1955-তে পাশ হয় ভারতীয় নাগরিকত্ব আইন। তারপরে নেক্সট পয়েন্ট দেখো, নাগরিকত্ব অর্জন। ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় কবে? 1955। সেই ধারা অনুসারে, সেই আইন অনুসারে, যে কোনো ব্যক্তি জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, রেজিস্ট্রিকরণের সূত্রে এবং দেশীয়করণের মাধ্যমে ভারতে অন্তর্ভুক্তি হতে পারে, ঠিক আছে, অন্তর্ভুক্তির মাধ্যমে। এই যে ভারত ভুক্তির মাধ্যমে বলতে বোঝায় এখানে, যেরকম ধরো সিকিম তো একটা স্বাধীন রাষ্ট্র ছিল, তো সেটা যখন ভারতে অর্থাৎ ভারতের একটি রাজ্য হয়ে যেতে চাচ্ছিল, তো ভারতের অংশ হতে চাচ্ছিল, তো সিকিম যখন ভারতের হয়ে গেল, ঠিক আছে, তখন কিন্তু সেটা ভারত ভুক্তিতে অন্তর্ভুক্ত হয়ে গেল। আর অটোমেটিক সেই রাজ্যের যারা সেই সিকিমের যারা এলাকার যে বাসিন্দা, তারা কিন্তু ভারতের নাগরিক হয়ে গেল, সেটা অটোমেটিক হয়ে গেল, এবং সেটা ভারত ভুক্তি বা ভারতে অন্তর্ভুক্তকরণের জন্য কিন্তু তারা অটোমেটিক নাগরিকত্ব পেল। তো এটা হচ্ছে ভারত ভুক্তি। দেশীয়করণ হচ্ছে, তো দেশীয়করণ আর হচ্ছে রেজিস্ট্রিকরণ, অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা অন্য দেশের কোনো একজন ব্যক্তি যিনি যদি রেজিস্ট্রেশন করে যে আমি ওই দেশের নাগরিক হতে চাই, উত্তরাধিকার সূত্রে তোমার বাবা ঠাকুরদা সেই রয়েছে বংশ পরম্পরায়, তার জন্য জন্মসূত্রে তুমি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছো, তাহলে তুমি ভারতবর্ষের নাগরিক হতে পারো। ধরো তুমি আমেরিকার একটা ছেলে, তাহলে তুমি ভারতে তুমি এসেছো, এবং তোমার যে সন্তান হয়েছে সে ভারতে জন্ম হয়েছে, ঠিক আছে। তো সে তার যখন একটু বয়স হবে, অর্থাৎ তিনি যখন প্রাপ্তবয়স্ক হবে ছেলেটি, তখন তার কাছে দুটো চয়েস থাকবে। তিনি সেই ছেলেটি আমেরিকার নাগরিকত্ব নিতে পারে, ঠিক আছে, তার পিতা ওই এলাকায় রয়েছে বলে, এবং এই জন্মসূত্রে এখানে জন্মগ্রহণ করেছে বলে কিন্তু তিনি ভারতের নাগরিকও হতে পারে। তবে জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব লাভের শর্ত, কি শর্ত রয়েছে? এই জন্মসূত্রে যদি ভারতীয় নাগরিক হতে চাও, তাহলে কি শর্ত দিতে হবে? যে কোনো ব্যক্তি যিনি 26শে জানুয়ারি 1950 তারিখ বা তার পরে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, জন্মসূত্রে নাগরিকত্ব লাভে, তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক অর্জন করবেন যদি তার জন্মের সময় পিতা মাতার একজন অথবা উভয়ই ভারতের নাগরিক হন। যদি এক্ষেত্রে সেই ব্যক্তির যার জন্মের সময় তার পিতা যদি কোনো বিদেশি কূটনীতিবিদ হন, অথবা কোনো
রাষ্ট্রের শত্রু রাষ্ট্রের সহযোগী রূপে ক্রিয়াশীল থাকেন, তাহলে তিনি উক্ত শর্ত পূরণ করা সত্ত্বেও জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব লাভ করতে পারবেন না। নেক্সট রয়েছে উত্তরাধিকার সূত্রে ভারতীয় নাগরিকত্ব লাভ। একজন ব্যক্তি যিনি 26শে জানুয়ারি 1950 তারিখে বা তারপরে ভারতীয় ভূখণ্ডের বাইরে জন্মগ্রহণ করেছেন, তিনি উত্তরাধিকার সূত্রে ভারতীয় নাগরিকত্ব লাভ করবেন যদি তার জন্মের সময় তার পিতা ভারতের নাগরিক হন। রেজিস্ট্রিকরণের মাধ্যমে যে ভারতীয় নাগরিক লাভের যে শর্ত, কোনো ব্যক্তি যিনি ভারতের নাগরিক নন, তিনি যদি নিম্নলিখিত ক্যাটাগরির মধ্যে কোনো একটি ক্যাটাগরি হন, তাহলে 5 বছর ভারতে, ঠিক আছে, স্থায়ীভাবে বসবাসের পর 5 বছরটাকে এখন বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা একটু চেক করে নিবে যে কত বছর করে দেওয়া হয়েছে বসবাসের পর রেজিস্ট্রিকরণের মাধ্যমে, অর্থাৎ তোমাকে কয়েক বছর থাকতে হবে। তো প্রথমে যখন আইনটি তৈরি করা হয় তখন 5 বছরের কথা বলা হয়, এখন কিছু বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, সম্ভবত 7 বা 10, যাই হোক, এটা তোমরা একটু চেক করে নিবে। তো নাগরিকত্ব লাভের আবেদন করতে পারে। তারপরে ভারতীয় বংশোদ্ভূত যারা ভারতে বসবাস করেন, ঠিক আছে, ভারতীয় বংশোদ্ভূত যারা ভারতে বসবাস করছেন, ভারতীয় বংশোদ্ভূত যারা ভারতের বাইরে কোনো অঞ্চল বা দেশে স্থায়ীভাবে বসবাস করছেন, যে সমস্ত মহিলা ভারতীয় নাগরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, ভারতীয় নাগরিকদের নাবালক সন্তান। তারপর নেক্সট দেখো, দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের শর্ত কি রয়েছে। একজন বিদেশি ভারতের অন্তত 10 বছর স্থায়ীভাবে বসবাসের পর দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব লাভের আবেদন করতে পারেন। তবে নেক্সট, ভারত ভুক্তির মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের শর্ত, যদি কোনো বিদেশি ভূখণ্ড যদি আন্তর্জাতিক কোনো ঘটনা বা চুক্তির ফলে ভারতভুক্ত, অর্থাৎ ভারতের কোনো রাজ্য বা রাষ্ট্র বা ভারতের অংশ হয়ে যায়, তাহলে সেখানকার যে স্থায়ী বাসিন্দারা ভারতের নাগরিকত্ব সাধারণভাবে বা অটোমেটিক পেয়ে যাবে। তারপরে নেক্সট দেখো, নাগরিকত্বের অবসান। ভারতীয় নাগরিকত্বের অবসান সম্পর্কে উক্ত আইনে কি বলা হয়েছে। নাগরিকত্বের 1 নম্বর, কোনো নাগরিক স্বেচ্ছায় তার নাগরিকত্ব ত্যাগ করলে নাগরিকত্বের অবসান কখন হবে, এই যে শর্তগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু নাগরিকত্বের অবসান হয়ে যাবে। কোনো নাগরিক যদি নিজে স্বেচ্ছায় ত্যাগ করে দেয়, অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে, যদি অন্য কোনো রাষ্ট্রের নাগরিক গ্রহণ করে ফেলে, তাহলে কিন্তু ভারতের নাগরিক সেটা অবসান হয়ে যাবে বা সেটা ভারতের নাগরিক আর তিনি থাকবেন না। যদি অসৎ উপায়ে নাগরিকত্ব অর্জিত হয়েছে বলে সরকার মনে করে, যদি কোনো কারণবশত নাগরিকত্ব অর্জন করে রেজিস্ট্রেশনের মাধ্যমে, কিন্তু সেটা পরে দেখা গেল যে অসৎ উপায়ে করেছে, তাহলে কিন্তু তার নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে। ভারতীয় সংবিধানের প্রতি অশ্রদ্ধা, ভারতীয় সংবিধানের প্রতি কোনো শ্রদ্ধা নেই, অনাস্থা, আনুগত্যের অভাব, অসম্মান প্রদর্শন করলে, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রতি যদি কোনো ব্যক্তি বা ভারত রাষ্ট্রের প্রতি যদি কোনো ব্যক্তি এরকম অসম্মান প্রকাশ করে, ঠিক আছে, অনাস্থা থাকে এবং ভারতীয় সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করে, তাহলে কিন্তু তার নাগরিকত্ব যেতে পারে। ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত শত্রু দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখলে, অর্থাৎ শত্রু দেশের সঙ্গে যদি তুমি বাণিজ্যিক সম্পর্ক রাখো, সেই দেশকে সাহায্য করলে এবং সেই দেশকে সাহায্য করছো, ভারতের সঙ্গে কোনো এরকম দেশ রয়েছে, যেরকম ধরো মনে করো পাকিস্তান, তো পাকিস্তান আমাদের সঙ্গে শত্রুতা রয়েছে ধরো, তো তুমি কি করছো, পাকিস্তানেরকে গিয়ে উল্টো সাহায্য করতেছো বাণিজ্যিকের দিক থেকে, তাহলে কিন্তু তোমার নাগরিকত্ব যেতে পারে। 2 বছর বা তার অধিক কাল বিদেশে কারাদণ্ড ভোগ করলে, 2 বছরের বেশি যদি বিদেশে কোনো কারাদণ্ড ভোগ করা হয়, তাহলে কিন্তু তার নাগরিকত্ব যেতে পারে। উপযুক্ত কারণ ছাড়া একাধিক্রমে 7 বছরের দেশে অনুপস্থিত, যদি কোনো কারণ ছাড়া যদি 7 বছরের বেশি দেশে না থাকো, তাহলে কিন্তু তার নাগরিকত্ব যেতে পারে। ভারত সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাগরিকত্বের অবসান ঘটাতে পারে। ভারত কিন্তু ইচ্ছা করলে এদের কিন্তু এইসব শর্তে কিন্তু নাগরিকত্ব অবসান ঘটাতে পারে, তার নাগরিকত্ব ছিনিয়ে নিতে পারে। 1985 সালে
প্রথমবার সংশোধিত হয় এই ভারতীয় নাগরিক আইন 1955। যে ভারতীয় নাগরিকত্ব আইন যেটা 1955-তে তৈরি হয়, সেটা কিন্তু প্রথম যে সংশোধন বা অ্যামেন্ডমেন্ট হয় 1985-তে। কার সময় হয়? রাজীব গান্ধীর সময় হয়। ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধিত হয় 1985-তে প্রথম। অনুসারে কোনো ব্যক্তি এই আইন অনুসারে অর্থাৎ সংশোধনের পর কোনো ব্যক্তি যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন 1950 সালের 26শে জানুয়ারি অথবা তারপরে, কিন্তু 1983 সালের 26শে নভেম্বরের পূর্বে, অথবা ভারতীয় নাগরিকত্ব আইন 1985 কার্যকর হওয়ার পরে তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব অর্জন করবে যদি তার জন্মের সময় তার পিতা এবং মাতার মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক থাকে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো কি রয়েছে। রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জনের পূর্বে ভারতে নিরবিচ্ছিন্নভাবে বসবাসের ন্যূনতম বয়সসীমা 6 মাস থেকে বাড়িয়ে 5 বছর করা হয় সংশোধিত আইনে। ঠিক আছে, এই 1985-তে রাজীব গান্ধী কি করে দেয়, এই যেটা কিনা 1955 যেটা ছিল, ঠিক আছে, নাগরিকত্ব আইন, সেটাতে ক মাস ছিল? 6 মাস ছিল। 6 মাস ছিল। সেটাকে রাজীব গান্ধী কি করে 1985-তে প্রথম যে সংশোধন হয় নাগরিকত্ব বিলটি, সেটা হচ্ছে 5 বছর করে দেয়, 6 মাস থেকে বাড়িয়ে সময়সীমা। অর্থাৎ তোমাকে এই প্রথমে 5 বছর থাকতে হবে, তারপরে তুমি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। তারপরে আজ পর্যন্ত 3 বার সংশোধন করা হয়েছে ভারতীয় নাগরিকত্ব আইন। কবে কবে? প্রথমবার 1985-তে, দ্বিতীয়বার 1992-তে, তৃতীয়বার 2003-এ। ঠিক আছে, লাস্ট 2019-এও কিন্তু নাগরিকত্ব কি করা হয়? সংশোধন করা হয়। তো এই রইল 4 বার। ঠিক আছে, 4 বার হবে। 1985-তে তোমরা একটু চেক করে নিবে, এটা 2019 হবে কি 20, তোমরা একটু চেক করে নিবে, আমার একটু কনফিউজ রয়েছে। ঠিক আছে, তোমরা একটু প্লিজ চেক করে নিও। তো আমি চাই না কনফিউশন কোনো কথা বলতে। ঠিক আছে, আমার কনফিউশন যদি থাকে আমি সেটা ক্লিয়ার করে দেবো তোমাদের, আর তোমরা একটু চেক করে নেবে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যেটুকু মনে পড়ছে আমার 2019ই হবে। তোমরা তবু একটু চেক করে নেবে। আমি এরকম কোনো ইনফরমেশন দেবো না তোমাদের যেটা ভুল ইনফরমেশন। আমি ভুল ইনফরমেশন একদম পছন্দ করি না। তো যাই হোক, তোমরা একটু চেক করে নিও প্লিজ, দয়া করে। তো 4 বার হয়েছে সেটা আমি বলতে পারি। তো সেটা হচ্ছে প্রথম যেটা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 1985-তে রাজীব গান্ধীর সময়। এই যার ফলে কিন্তু এই বিদেশিরা যারা রেজিস্ট্রেশন করে ভারতে নাগরিকত্ব নিত, তারা তাদের 6 মাস থেকে কিন্তু আগে নাগরিকত্ব নিতে পারতো রেজিস্ট্রেশনের মাধ্যমে। কিন্তু তারপরে কি 1985-তেই রাজীব গান্ধী করে দেয় 5 বছর কমসে কম থাকতে হবে। আর বর্তমানে মনে হয় 7 কি 10 এরকম একটা হতে পারে, তোমরা একটু চেক করে নেবে। তারপরে দেখো 4 বার টোটাল, 1985, 92 আর 2003। ভারতীয় নাগরিক সংশোধন আইন 1992 সালে একজন শিশু যার ভারতীয় ভূখণ্ডের বাইরে জন্ম, তার মা যদি তার জন্মের সময় ভারতের নাগরিক হন, যখন তার শিশু বাইরে জন্মগ্রহণ করেছে এবং তার মা কিন্তু ভারতীয় নাগরিক, তাহলে সেটি জন্মসূত্রে কিন্তু ভারতীয় নাগরিক অর্জন করতে পারবে। এই সংশোধনীর পূর্বে ভারতের বাইরে জন্মানো শিশুরা জন্মগ্রহণ সূত্রে ভারতের নাগরিকত্ব অর্জন করতেন যদি তার পিতা তার জন্মের সময় ভারতের নাগরিক হতেন। দেখো, এর আগে কিন্তু মাতা অনুসারে কিন্তু ভারতের নাগরিক হতো না। ঠিক আছে, ধরো তোমার মা ভারতের নাগরিক, কিন্তু তুমি বিদেশে জন্মগ্রহণ করেছো। যদি 1992-এর আগে হতো তাহলে কিন্তু তুমি ভারতের নাগরিকত্ব নিতে পারতে না। কিন্তু 1992-এ সেটা কি করে সংশোধন করে যে যদি তোমার আগে শুধু পিতার যদি সন্তান হতে, তাহলেই, অর্থাৎ পিতা তোমার ভারতীয়, তাহলে কিন্তু তুমি পেতে 1992। কিন্তু 1992 কি করে দেয়, মহিলা এবং পুরুষ অর্থাৎ পিতা এবং মাতা দুটোর ক্ষেত্রে সেম করে দেওয়া হয় যে তুমি তোমার মা যদি ভারতীয় নাগরিক হয় বা তোমার বাবা যদি ভারতীয় নাগরিক হয়, তুমি যে দেশে জন্মগ্রহণ করো না কেন তুমি নিতে পারবে নাগরিকত্ব। কিন্তু আগে শুধু 1992 আগে সংশোধনের আগে কি হতো, শুধু পিতার ক্ষেত্রেই সেটা সম্ভব ছিল, মাতার ক্ষেত্রে নয়। ভারতীয় নাগরিকদের জন্য সংবিধান প্রদত্ত বিশেষ অধিকারগুলো কি কি? তো ভারতীয় নাগরিকদের জন্য সংবিধান প্রদত্ত বিশেষ অধিকারগুলো চলো দেখে নেওয়া যাক। ভারতীয় নাগরিকদের তাদের প্রাপ্য অধিকারগুলির ক্ষেত্রে ধর্ম, জাতি, লিঙ্গ, জন্মস্থান ইত্যাদি কোনো বিষয়ে নিরিখে কোনোরূপ বঞ্চনা করা যাবে না। ঠিক আছে, কোনোরূপ বঞ্চনা করা যাবে না এই ধর্ম, জাতি, লিঙ্গ, বাসস্থান এ সম্পর্কে। সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে সকল ভারতীয় নাগরিকের সমান অধিকার দিতে হবে।
এটা হচ্ছে নাগরিকদের জন্য যা যা সুবিধা বা বিশেষ অধিকার রয়েছে ভারতীয় নাগরিকদের। ভারতীয় সংবিধানের 19 নং ধারায় রয়েছে মৌলিক অধিকারগুলিকে কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই প্রযোজ্য। ঠিক আছে, 19 নং ধারা যেটা রয়েছে সেটা কিন্তু কি রয়েছে, এই ভারতীয় নাগরিকরাই সেটা কিন্তু নিতে পারবে, অর্থাৎ 19 নং ধারাটি শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোগ করতে পারবে। তো এছাড়াও কিন্তু ভারতীয় নাগরিকরা যে অধিকারগুলো ভোগ করে ফান্ডামেন্টাল রাইটসের যে অধিকারগুলো শুধুমাত্র ভারতীয় নাগরিকরা ভোগ করে, সেই অধিকারগুলো হলো 15, 16, ঠিক আছে, 19, 29 আর 30। 15, 16, 19, 29, 30। 15, 16, 19, 29, 30 এই 5টি যে রয়েছে ধারা, এটি শুধুমাত্র অনলি ফর ইন্ডিয়ান্স, শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য এই অধিকারগুলি। ভারতীয় সংবিধানে 29, ঠিক আছে, এবং 30 ধারায় প্রদত্ত সংস্কৃতি ও শিক্ষার অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রাপ্য। এই যেটা বললাম 29 এবং 30। তো কি বললাম, 15, 16, 19, 15, 16, 19, 29, 30। 15, 16, 19, 29, 30 এই ধারা 5টি, ঠিক আছে, ভারতীয় নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটসে ভারতীয় নাগরিকদের শুধু 15, 16, 19, 29, 30। কতগুলি সাংবিধানিক পদ শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই লাভ করতে পারেন? চলো দেখে নেওয়া যাক কতগুলি পদ রয়েছে সাংবিধানিক পদ, যেটা শুধু ভারতীয় নাগরিক হলেই সেটা তুমি পেতে পারবে, এছাড়া পাবে না। ভারতীয় নাগরিক ছাড়া এগুলো এই পদে কেউ অধিষ্ঠান বা বসতে পারবে না। তো প্রথমে রয়েছে রাষ্ট্রপতি, 58 ক্লজ 1 ক্লজ এ, 58 ক্লজ 1 ক্লজ এ নং ধারা অনুসারে ভারতীয় নাগরিক হতে হবে রাষ্ট্রপতিকে। উপরাষ্ট্রপতিকে ভারতীয় নাগরিক হতে হবে কোন ধারায় রয়েছে, 66 ক্লজ 3 ক্লজ এ। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ 124 ক্লজ 3 ক্লজ এ। হাইকোর্টের বিচারপতিগণ 217 ক্লজ 2। অ্যাটর্নি জেনারেল 76 ক্লজ 2। এরা কিন্তু ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে। এছাড়া যে রয়েছে, এছাড়া রাজ্যের রাজ্যপাল 157 নং ধারা অনুসারে, অ্যাডভোকেট জেনারেল 165 নং ধারা অনুসারে এদের ভারতীয় নাগরিক হতেই হবে। পার্লামেন্টের সদস্য, যেখানে কিনা ইনক্লুড করা কিন্তু রয়েছে পিএমকেও কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে অবশ্যই। 84 নং ধারা অনুসারে পার্লামেন্টের সদস্য। রাজ্য আইনসভার সদস্য, অর্থাৎ রাজ্যে যে স্টেটের যে সদস্য, অর্থাৎ এমএলএ বা মেম্বার অফ এমএলসি, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল এবং মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই দুটো ক্ষেত্রে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, এবং এখানে এমপিদের ক্ষেত্রেও কিন্তু সেম। তো এই রইল। আর এমপিদের ক্ষেত্রে অর্থাৎ যে পার্লামেন্ট সদস্য হতে হবে ভারতীয় নাগরিক, সেটা 84 নং ধারায় রয়েছে। আর রাজ্য আইনসভার সদস্য ভারতীয় নাগরিক হতে হবে 191 ক্লজ ডি নং ধারায় রয়েছে। তো এই নাগরিকত্ব সম্পর্কে চলো কিছু এমসিকিউ করে নেওয়া যাক। ঠিক আছে, প্রথম রয়েছে কি, বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাশ করেন? বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন কবে পাশ করেন? কি হবে অ্যান্সার? এটা হচ্ছে 2003। 2003-এ এই আইনটা পাশ করেন, দ্বৈত নাগরিকত্ব আইন। বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন পাশ করেন 2003-এ। এটা 1955 যে ছিল সেটা কিন্তু সংশোধন করার ফলে 1992টা সংশোধন করে এটা করে। ঠিক আছে, 1955 আইনটা কিন্তু পরবর্তীকালে 1955তে প্রথম তৈরি হয় ভারতীয় নাগরিকত্ব আইন। তারপরে 1985-তে কি করে প্রথম সংশোধন হয়, তারপরে 1992 তারপরে সংশোধন হয়, তারপরে 2003-এ আবার সংশোধন হয়, তারপরে সম্ভবত 2019 হয়। তোমরা একটু চেক করে নেবো, আমি আগেই বললাম। ঠিক আছে, 2019 কি 20 হবে, তোমরা একটু প্লিজ চেক করে নিও। তারপরে নেক্সট, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হয়, কত বছর বসবাস করতে হবে ন্যূনতম? এটা দেখো, এটা কিন্তু চেঞ্জ হয়েছে 2019-20 যে সংশোধন, সেটা সম্ভবত চেঞ্জ হয়েছে। তো আমরা যদি ধরি 1992 অনুসারে, 1992 সেটা কিন্তু 1985 সম্ভব, 1985-তে কি করে রাজীব গান্ধী চেঞ্জ করে দেয়। ঠিক আছে, রাজীব গান্ধী 6 মাস থেকে কি করে দেওয়া হয়, 6 মাস থেকে 5 বছর করে দেয়। ঠিক আছে, 6 মাস থেকে 5 বছর করে দেয় রাজীব গান্ধী 1985-তে।
ভারতের অন্তর্ভুক্তির ফলে কোন অঞ্চলের আদিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে? ভারতীয় অন্তর্ভুক্তির ফলে অর্থাৎ কোনো যদি দেশ বা কোনো একটা অংশ যদি কোনো দেশের ভারতীয় অন্তর্ভুক্ত হয়, তাহলে ওই আদিবাসীগুলো কি করে ভারতীয় নাগরিকত্ব লাভ করে। যেরকম এর মধ্যে কোনটা হবে সেটা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য? কোন অংশটা ভারতের নাগরিকত্ব লাভ করেছে সেইভাবেই, অর্থাৎ ভারত অন্তর্ভুক্তির মাধ্যমে। কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 3 ডি, চন্দননগর। ঠিক আছে, তো কেন করেছে তোমরা যদি কেউ জানো একটু কমেন্টে লিখবে। ঠিক আছে, আমি এর আগে অনেক ভিডিওতে আমার ভিডিওগুলো যদি কেউ দেখে থাকো, আমি কিন্তু এক্সপ্লেন এই জন্যই করি যে শুধুমাত্র এই টপিকে এতটুকু পড়লেই তুমি এতটুকু শুধুমাত্র এতটুকু বলছি না, পাশাপাশি অন্য আরো কিছু তোমাকে বিষয় দিয়ে দিই এক্সট্রা, যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো কেন তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে আমার ভিডিওগুলো যদি দেখে থাকো। তবে যখন নেক্সট, ভারতীয় নাগরিকত্ব অবসানের নিম্নলিখিত কারণগুলি, অর্থাৎ ভারতীয় যে নাগরিকত্ব সেটা ক্যান্সেল হতে পারে, অর্থাৎ নাগরিকত্ব চলে যেতে পারে। তো কোনটি সঠিক এর মধ্যে? কোন কারণে সেটা নাগরিকত্ব চলে যেতে পারে ভারতের নাগরিকত্ব? কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 4, এটা হবে অসৎ উপায়ে যদি কোনো নাগরিকত্ব লাভ করে থাকে কেউ, তাহলে কিন্তু চলে যাবে। ঠিক আছে, সরকারি চাকরি না, এটা তো ঠিক না। সামরিক বাহিনীতে যোগদান, এর ফলে কোনো বিদেশি মহিলাকে এটা না, এটা ভুল, এগুলো ভুল। বিদেশি মহিলাকে তুমি বিয়ে করতেই পারো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু অসৎ উপায়ে যদি কেউ নাগরিকত্ব নিয়ে থাকে, তার কিন্তু নাগরিকত্ব চলে যেতে পারে যদি সেটা সরকার জেনে নিতে পারে। ভারতের 5 নম্বর, ভারতের নাগরিকত্ব গ্রহণ ও বর্জন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে কোথায়? কোন আইনে ভারতের যে নাগরিকত্ব গ্রহণ বর্জন, এটার যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা, সঠিকভাবে আলোচনা, সেটা কোথায় রয়েছে, কোন আইনে রয়েছে? এটা হবে 1955 ভারতের যে প্রথম যে নাগরিকত্বের যে আইনটা, ভারতীয় নাগরিকত্ব আইন, প্রথম যেটা তৈরি করা হয় 1955-তে, ভারতের নাগরিকত্ব আইন, সেটাতে কিন্তু এই গ্রহণ এবং বর্জনের ব্যাপারটা রয়েছে, নাগরিকত্ব গ্রহণ এবং বর্জনের ব্যাপারটা। ভারতীয় নাগরিকত্বের আইন কত সালে পাশ হয়? 6 নম্বর কোশ্চেন, ভারতের নাগরিকত্ব আইন কত সালে পাশ হয়? কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 6, এটা হবে 1955। দেখো, যখন কোনো কিছু বলবে না, ভারতের নাগরিকত্ব আইন বলে দেবে, তখন কিন্তু কি হবে, প্রথমটাই হবে। এবং এই 1955 আইনটা কত সালে সেটা কি হয়, সংশোধন হয়? প্রথম সংশোধন যেটা হয় 1985-তে, তারপরে 1992, তারপরে 2003, তারপরে 2019 বা 20, তোমরা একটু চেক করে নিবে, তোমাদের আগে বলেছি। তো এই রইল 4 বার কি হয়, সংশোধন হয়। প্রথমে 1985-তে সংশোধন হয় 1955 বিলটি। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 7, ভারতের নাগরিকত্ব পাওয়ার নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অর্থাৎ নাগরিকত্ব পেতে হলে এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক নয়? এটা না হলেও চলবে। কি হবে অ্যান্সার? কোন অপশনটি ঠিক, মানে সঠিক নয়, কোনটা না হলে নাগরিকত্ব পেতে পারো? সম্পত্তি ক্রয়ের মাধ্যমে, সম্পত্তি ক্রয় করে তুমি কিন্তু নাগরিকত্ব পাবে না। ভারতের সম্পত্তি ক্রয় করে, ভারতের কোনো এলাকা জমি কিনে রেখেছো, বিদেশে কেউ যদি ভারতের কোনো জমি কিনে রাখে, সে কিন্তু নাগরিকত্ব পাবে না। সম্পত্তি ক্রয়ের মাধ্যমে কিন্তু নাগরিকত্ব পাওয়া যায় না ভারতের নাগরিকত্ব। ঠিক আছে, নথিকরণের মাধ্যমে উপযুক্ত সবকটি সঠিক, কিন্তু এই সব সঠিক নয় কোনটা, এই সম্পত্তি ক্রয়ের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি নির্ধারণে উপযুক্ত কর্তৃপক্ষ কে? ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি নির্ধারণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কে? কি হবে অ্যান্সার? এটা হচ্ছে সাংসদ হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ, যিনি কিনা সেটা নির্ধারণ করে। ঠিক আছে, যে কি ক্রাইটেরিয়াতে বা কি বিধি থাকবে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে, যে কেউকে সেটা ঠিক করে দেয় সংসদ। কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে? কতগুলো রাষ্ট্রের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব দিয়ে থাকবে ভারতবর্ষ? কি হবে? কতগুলি নাগরিকের ক্ষেত্রে প্রাথমিকভাবে, অর্থাৎ প্রথম দিকে কটি রাষ্ট্রের সঙ্গে এই দ্বৈত যে নাগরিকত্ব সেটা প্রদান করবে ভারত? কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 9, এটা হবে 16টি। ঠিক আছে, 16টি রাষ্ট্রের সঙ্গে এই দ্বৈত নাগরিকত্ব থাকবে ভারতের প্রাথমিকভাবে। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 10, ভারতে
এক নাগরিকত্ব যে নীতিটি নিম্নলিখিত কোনটির পরিপন্থী নিম্নলিখিতের মধ্যে এর মধ্যে কোনটির পরিপন্থী এক নাগরিকত্ব যে তত্ত্বটি নীতিটি ভারতের? কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 10, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী। ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কিন্তু পরিপন্থী এক নাগরিকত্ব, কারণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু এক নাগরিকত্ব হয় না। ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু ডুয়েল সিটিজেনশিপ হয়। এক্সাম্পল ইউএসএ। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ভারতের নাগরিকত্ব আইন প্রথমবার সংশোধিত হয় কত সালে? কি হবে? 1985। বারবার বলছি তোমাদের, ঠিক আছে, প্রথমবার কবে সংশোধিত হয়? 1985 আসলে প্রথমটাই আসবে। তারপরে নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান বলে দিয়েছে, এরপরে অপশন দিয়েছে এক নাগরিকত্বের কথা বলে, দ্বি নাগরিকত্বের কথা বলে, বহু নাগরিকত্বের কথা বলে, নাগরিকত্বের উল্লেখ করে না। তো ভারতের সংবিধান এক নাগরিকত্বের কথা বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, 2003 সালে অনুযায়ী 2003 সালের নতুন নাগরিকত্ব যে আইনটি হয় সংসদীয়, সেটা কিন্তু কোন কমিটির সুপারিশ হয়? কোন কমিটির সুপারিশ করে এই 2003 সালের যে নাগরিকত্বের যে সংশোধন বা সেই আইনটি? কি হবে অ্যান্সার? কোন কমিটি সুপারিশ করে 2003 সালে এই সংশোধন বা আইনটি নাগরিকত্বের? 2003 সালে যেটা হয়। 13 নম্বর কোশ্চেন, কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে সি, এল.এস. সিংভি। এল.এস. সিংভি কিন্তু এই সুপারিশটা করে 2003 সালে যেটা হয়। এল.এস. সিংভি। ঠিক আছে, এল.এস. সিংভি কিন্তু সেই কমিটি যিনি কিনা সুপারিশ করে এই 2003 সালে যে নাগরিকত্ব নতুন আইনটি যে সংশোধন বা আইন বলতে পারো, যেটি বলেন না কেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন পার্টে নাগরিকত্ব সংক্রান্ত আলোচনা রয়েছে? কোন পার্টে রয়েছে নাগরিকত্ব সংক্রান্ত যে আলোচনা? কি হবে অ্যান্সার? এটা পার্ট 2। ঠিক আছে, পার্ট 2 এ কিন্তু নাগরিকত্ব সম্পর্কে আলোচনা রয়েছে, অর্থাৎ অধ্যায় 2-তে, সংবিধানের অধ্যায় 2তে রয়েছে এই নাগরিকত্ব সংক্রান্ত আলোচনা। তো ভিডিওটা কিরকম লেগেছে তোমরা অবশ্যই জানাবে এবং লাইক করে দিবে যদি ভিডিওটা ভালো লাগে। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।